হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বিষয় ইউজিসি নেট হিস্ট্রি পেপার 2 পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস ভিডিও এপিসোড ডি সম্পর্কে এখন আলোচনা করব। এর আগের ক্লাসে ভিডিও এপিসোড ABC সেই সিরিজগুলি আপলোড করেছিলাম। সেই ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। এর আগের ক্লাসে 102 নম্বর পর্যন্ত এমসিকিউ আলোচনা করিয়েছিলাম ভিডিও এপিসোড সিতে। তো আজকের ভিডিও এপিসোড ডি এখন 103 নম্বর থেকে এমসিকিউ কোশ্চিন আলোচনা করছি। দেখো, প্রথম কোশ্চিন দেওয়া রয়েছে 103 নম্বরে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বৈদিক লিটারেচার টক অ্যাবাউট স্যালভেশন? নিচের কোন বৈদিক সাহিত্যে পরিত্রাণের কথা বলা হয়েছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বৈদিক লিটারেচার টকস অ্যাবাউট স্যালভেশন? নিচের কোন বৈদিক সাহিত্যে পরিত্রাণের কথা বলা হয়েছে? রাইট অ্যান্সার হবে অপশন ডি, উপনিষদ। নেক্সট কোশ্চিন দেখো, 104 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং আর এ পিস অফ দ্য আর্লি তামিল লিটারেচার? নিচের কোনটি প্রাথমিক তামিল সাহিত্যের মহাকাব্য? হুইচ অফ দ্য ফলোয়িং আর এ পিস অফ দ্য আর্লি তামিল লিটারেচার? নিচের কোনটি প্রাথমিক তামিল সাহিত্যের মহাকাব্য? চারটে অপশান দেওয়া রয়েছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, শিল্পাদ্দিকরম অ্যান্ড মণিমেকলাই। শিল্পাদ্দিকরম অ্যান্ড মণিমেকলাই। নিচের কোনটি প্রাথমিক তামিল সাহিত্যের মহাকাব্য? অপশন ডি রাইট অ্যান্সার, শিল্পাদ্দিকরম এবং মণিমেকলাই। নেক্সট কোশ্চিন দেখো, 105 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং সাউথ কিংডমস ইজ নট মেনশন ইন দ্য অশোকন ইনস্ক্রিপশন? অশোকন শিলালিপিতে নিচের কোন দক্ষিণ রাজ্যের উল্লেখ নেই? হুইচ অফ দ্য ফলোয়িং সাউথ কিংডমস ইজ নট মেনশন ইন দ্য অশোকন ইনস্ক্রিপশন? অশোকন শিলালিপিতে নিচের কোন দক্ষিণ রাজ্যের উল্লেখ নেই? অপশনগুলো তোমরা দেখে নাও। এখানে রাইট অ্যান্সার হবে তাহলে অপশন সি, সাতবাহন। অশোকন শিলালিপিতে সাতবাহন রাজ্যের উল্লেখ নেই। নেক্সট কোশ্চিন দেখো, 106 নম্বর, দ্য ফেমাস ব্যাটেল অফ 10 কিংস অ্যান্ড ডেসক্রাইব ইন দ্য ঋগ্বেদা ওয়াজ ফোর্ট অন দ্য ব্যাঙ্ক অফ? ঋগ্বেদে বর্ণিত 10 রাজার বিখ্যাত যুদ্ধটি কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? দ্য ফেমাস ব্যাটেল অফ 10 কিংস অ্যান্ড ডেসক্রাইব ইন দ্য ঋগ্বেদা ওয়াজ ফোর্ট অন দ্য ব্যাঙ্ক অফ? ঋগ্বেদে বর্ণিত 10 রাজার বিখ্যাত যুদ্ধটি কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? অপশনগুলো তোমরা দেখে নাও। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে পুরুষানি। পুরুষানি, ঠিক আছে, পুরুষী। এক কথায় ঋগ্বেদে বর্ণিত 10 রাজার বিখ্যাত যুদ্ধটি পুরুষী নদীর তীরে সংঘটিত হয়েছিল। নেক্সট কোশ্চিন দেখো, 107 নম্বর, অ্যামং দ্য ট্রাইবাল অ্যাসেম্বলিজ অফ দ্য ঋগ্বৈদিক আরিয়ান্স হুইচ ওয়াজ মোস্ট অ্যাক্সেসেবল টু দ্য কমন পিপল? ঋগ্বৈদিক আর্যদের উপজাতীয় সমাবেশগুলির মধ্যে কোনটি সাধারণভাবে মানুষের কাছে সর্বাধিক সহজলভ্য ছিল? অ্যামং দ্য
ট্রাইবাল অ্যাসেম্বলিজ অব দ্য ঋগ্বৈদিক আরিয়ান্স হুইচ ওয়াজ মোস্ট অ্যাক্সেসেবল টু দ্য কমন পিপল। ঋগ্বৈদিক আর্যদের উপজাতীয় সমাবেশগুলির মধ্যে কোনটি সাধারণ মানুষের কাছে সর্বাধিক সহজলভ্য ছিল? তাহলে এখানে অ্যান্সারটা তোমরা লিখবে অপশান সি। অপশান সি হলো সমিতি। নেক্সট কোশ্চেন দেখো 108 নম্বর। হুইচ অ্যামং দ্য ফলোয়িং এভিডেন্স সাজেস্ট দ্য ইম্পর্টেন্স অফ ট্রেড ইন লিভস অফ হরপ্পানস। নিম্নলিখিত প্রমাণগুলির মধ্যে কোনটি হরপ্পাবাসীদের জীবনের বাণিজ্যের গুরুত্ব নির্দেশ করে? তো 1 নম্বর দেখো, এখানে 1 নম্বর দেওয়া রয়েছে প্রেজেন্স অফ গ্র্যানারিস মানে শস্য ভাণ্ডারের উপস্থিতি। 2 নম্বর দেওয়া রয়েছে প্রেজেন্স অফ সিলস সিলের উপস্থিতি। 3 নম্বর দেওয়া রয়েছে ইউনিফর্ম স্ক্রিপ্ট মানে অভিন্ন স্ক্রিপ্ট। আর 4 নম্বরে দেওয়া রয়েছে রেগুলেটেড ওয়েট অ্যান্ড মেজার্স মানে নিয়ন্ত্রিত ওজন এবং পরিমাপ। কোড দেওয়া রয়েছে নিচে। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হলো অপশান ডি। 1 2 3 4 চারটেই ঠিক। নেক্সট কোশ্চেন দেখো 109 নম্বর। হুইচ ওয়াজ দ্য মেইন সোর্স অফ কপার ফর দ্য ইন্দো আরিয়ান্স। ইন্দো আর্যদের জন্য তামার প্রধান উৎস কোনটি? চারটে অপশান দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও অপশানগুলো। ইন্দো আর্যদের জন্য তামার প্রধান উৎস কোনটি? হুইচ ওয়াজ দ্য মেন সোর্স অফ কপার ফর দ্য ইন্দো আরিয়ান্স। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি। অপশান বি রাইট অ্যান্সার। খেত্রি মাইন্স অফ রাজস্থান, তার মানে হচ্ছে রাজস্থানের খেত্রি খনি। রাজস্থানের খেত্রি খনি ছিল ইন্দো আর্যদের জন্য তামার প্রধান উৎস। নেক্সট কোশ্চিন দেখো 110 নম্বর। মহেঞ্জোদারো ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং। মহেঞ্জোদারো নিচের কোনটিতে অবস্থিত? অপশানগুলো তোমরা দেখে নাও। মহেঞ্জোদারো ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য। মহেঞ্জোদারো নিচের কোনটিতে অবস্থিত ছিল? চারটে অপশান দেওয়া রয়েছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, সিন্ধু প্রভিন্স ইন পাকিস্তান, পাকিস্তানের সিন্ধু প্রদেশে। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 111 নম্বর। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পিরিয়ড ইজ অলসো নোন অ্যাজ চালকোলিথিক এগ। নিচের কোনটি চালকোলিথিক যুগ নামে পরিচিত? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পিরিয়ডস ইজ অলসো নোন অ্যাজ চালকোলিথিক এগ। নিচের কোনটি চালকোলিথিক যুগ নামে পরিচিত ছিল? অপশানগুলো তোমরা দেখে নাও। তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার, কপার এগ। কপার মিন্স তাম্র যুগ। নেক্সট কোশ্চিন দেখো 112 নম্বর। ইন হুইচ অফ দ্য ফলোয়িং টেক্সট দ্য লিস্ট অফ দ্য 16 গ্রেট স্টেট অফ অ্যানসেন্ট ইন্ডিয়ান অকার। নিচের কোন গ্রন্থে প্রাচীন ভারতের 16টি মহান রাজ্যের তালিকা পাওয়া যায়? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি 2 3 এবং 4। 2 3 4 হবে। 2 রয়েছে কি? 2 রয়েছে অঙ্গরত্ব নিকায়, আর 3 যেটা রয়েছে তা হলো দীঘা নিকায়, 4 ভগবতী সূত্র। নেক্সট কোশ্চিন দেখো 113 নম্বর। হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যানসেন্ট সিটিজ সার্ভড অ্যাজ দ্য ক্যাপিটাল অফ চালুক্য কিংডম। নিম্নলিখিত প্রাচীন শহরগুলির মধ্যে কোনটি চালুক্য রাজ্যের রাজধানী ছিল? হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যানসেন্ট সিটিজ সার্ভড অ্যাজ দ্য ক্যাপিটাল অফ চালুক্য কিংডম।
নিম্নলিখিত প্রাচীন শহরগুলির মধ্যে কোনটি চালুক্য রাজ্যের রাজধানী ছিল? অপশানগুলো তোমরা দেখে নাও। অপশান এ রাইট অ্যান্সার বাতাপি। নেক্সট কোয়েশ্চেন দেখো 114 নম্বর। হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্ক্রিপ্ট ওয়াজ ইউজ টু রাইট ইনস্ক্রিপশন ইন তামিল ইন অ্যানসেন্ট সাউথ ইন্ডিয়া? প্রাচীন দক্ষিণ ভারতে তামিল ভাষায় শিলালিপি লেখার জন্য নিচের কোন লিপি ব্যবহার করা হতো? চারটে অপশান দেওয়া রয়েছে, অপশানগুলো তোমরা দেখে নাও। প্রাচীন দক্ষিণ ভারতের তামিল ভাষায় শিলালিপি লেখার জন্য নিচের কোন লিপি ব্যবহার করা হতো? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি ব্রাহ্মী। প্রাচীন দক্ষিণ ভারতে তামিল ভাষায় শিলালিপি লিখতে ব্রাহ্মী লিপি ব্যবহার হতো। নেক্সট কোশ্চিন দেখো 115 নম্বর। ফাহিয়েন্স মিশন টু ইন্ডিয়া ওয়াজ টু। ফাহিয়েন ভারতে আসার মেন মানে আসল মিশন কি ছিল বা উদ্দেশ্য কি ছিল? ফাহিয়েনের ভারতে আসার উদ্দেশ্য কি ছিল? তাহলে এখানে চারটে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশান সি। অপশান সি রাইট অ্যান্সার। যে বৌদ্ধ প্রতিষ্ঠান পরিদর্শন করা এবং বৌদ্ধ পাণ্ডুলিপির কপি সংগ্রহ করার উদ্দেশ্যে ফাহিয়েন ভারতে এসেছিলেন। নেক্সট কোশ্চিন দেখো 116 নম্বর। দ্য ইমেজ অফ গড শিবা অ্যান্ড বুদ্ধ অ্যাপিয়ার্ড অন দ্য কয়েন্স অফ দ্য রুলার্স অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাইনেস্টি? নিচের কোন রাজবংশের শাসকদের মুদ্রায় ভগবান শিব ও বুদ্ধের ছবি আবির্ভূত হয়েছিল? দ্য ইমেজ অফ গড শিবা অ্যান্ড বুদ্ধ অ্যাপিয়ার্ড অন দ্য কয়েন্স অফ দ্য রুলার্স অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাইনেস্টি? নিচের কোন রাজবংশের শাসকদের মুদ্রায় ভগবান শিব ও বুদ্ধের ছবি আবির্ভূত হয়েছিল? 117 নম্বর এমসিকিউ কোশ্চেন দেখো। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ফার্স্ট ইস্যু গোল্ড কয়েন্স অন এ লার্জ স্কেল? নিচের কে প্রথম বৃহৎ পরিসরের স্বর্ণমুদ্রা জারি করেছিলেন? চারটে অপশান দেওয়া রয়েছে, তোমরা অপশানগুলো দেখে নাও। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি ভীম কথফিসেস। ভীম কথফিসেস প্রদত্ত শাসকদের মধ্যে ভীম কথফিসেস প্রথম এবং বৃহৎ পরিসরের স্বর্ণমুদ্রা জারি করেন। ফর হুইচ অফ দ্য ফলোয়িং রুলার্স দ্য টার্ম এক ব্রাহ্মণ হ্যাজ বিন ইউজড? নিম্নলিখিত কোন শাসকদের জন্য এক ব্রাহ্মণ শব্দটি ব্যবহৃত হয়েছে? তাহলে এখানে চারটে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার কোনটা হতে পারে? তোমরা যারা জানো কমেন্ট করে জানাতে পারো। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণীকে প্রায়শই এক ব্রাহ্মণ উপাধি দিয়ে উল্লেখ করা হয়। নাসিক প্রশস্তি শিলালিপি থেকে এক ব্রাহ্মণ বলে তাকে সম্বোধন করা হয়েছিল। এছাড়াও গৌতমীপুত্র সাতকর্ণী 106 থেকে 130 খ্রিস্টাব্দে সাতবাহন রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন এবং নিজেকে একমাত্র ব্রাহ্মণ বলে অভিহিত করতেন। তিনি শকদের পরাজিত করেন এবং তার প্রতিপক্ষ নাহপনা সহ অনেক ক্ষত্রিয় শাসককে ধ্বংস করেন। নেক্সট কোশ্চিন দেখো 119 নম্বর। 119 নম্বর এমসিকিউ কোশ্চিন। দ্য ক্রপস কাল্টিভেটেড বাই দ্য হরপ্পানস ইনক্লুড? হরপ্পানদের দ্বারা চাষ করা ফসলগুলি নিচের কোনগুলি? হরপ্পানদের দ্বারা চাষ করা ফসল নিচের কোনগুলি? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ হুইট বার্লি অ্যান্ড মাস্টার্ড, মানে গম, বার্লি এবং সরিষা। নেক্সট কোশ্চেন দেখো 120 নম্বর। ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। তালিকা 1-এর সাথে তালিকা 2-এর মেলাও। তো দেখো তালিকা 1 তালিকা 2। তালিকা 1-এ দেওয়া রয়েছে অপশান এ ডবল বেরিয়াল। 1 নম্বরে দেওয়া রয়েছে চানহুদারো, বি
ফায়ার অল্টাস। 2 নম্বরে দেওয়া রয়েছে কালীবঙ্গান। সি ওয়ার্কম্যান কোয়ার্টার্স। 3 নম্বরে দেওয়া রয়েছে লোথাল। 4 নম্বরে ডি বিড মেকিং। 4 নম্বরে দেওয়া রয়েছে হরপ্পা। তাহলে এখানে সঠিক কোড অনুযায়ী অ্যান্সারটা হবে অপশান এ। অপশান এ রাইট অ্যান্সার। এর 3 মানে এর 3। ডবল বেরিয়াল মানে দৈত্য সমাধি। দৈত্য সমাধি হলো লোথাল। তারপরে বিয়ের 2 আছে ফায়ার অল্টাস। ফায়ার অল্টাস এটা হবে বিয়ের 2 মানে কালীবঙ্গান। অগ্নিবেদী ফায়ার অল্টাস মানে হলো অগ্নিবেদী কালীবঙ্গান। তারপরে সি দেওয়া রয়েছে ওয়ার্কম্যানস কোয়ার্টার মানে শ্রমিকদের কোয়ার্টার। শ্রমিকদের কোয়ার্টার হবে সি এর 4 হরপ্পা। আর ডি দেওয়া রয়েছে বেড মেকিং। বিড মেকিং হবে এখানে মানে বিড মেকিং মানে হলো পুঁতি তৈরি। পুঁতি তৈরি হবে একের মানে ডি এর 1 চানহুদাড়ো। ডবল বেরিয়াল মানে দৈত্য সমাধি হবে লোথাল। ফায়ার অল্টাস মানে হচ্ছে অগ্নিবেদী। অগ্নিবেদী হবে কালীবঙ্গান। ওয়ার্কম্যানস কোয়ার্টার হবে হরপ্পা। আর বিড মেকিং মানে হলো পুঁতি তৈরি। পুঁতি তৈরি হবে চানহুদারো ডি এর 1। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 121 নম্বর। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্স অ্যামং দ্য অবজেক্ট অফ টেরাকোটা ফ্যাশন বাই দ্য হরপ্পানস। হরপ্পাবাসীদের তৈরি পোড়ামাটির বস্তুর মধ্যে নিচের কোনটি ছিল? 1 নম্বর দেওয়া রয়েছে বুলস। 2 নম্বর দেওয়া রয়েছে টেরাকোটা টয়স। বুল মানে ষাঁড়, টেরাকোটা টয়স মানে হলো পোড়ামাটির খেলনা। 3 নম্বর দেওয়া রয়েছে ভোটিভ অ্যানিম্যালস মানে ভোটিভ প্রাণী। 4 নম্বর দেওয়া রয়েছে অ্যাক্স হ্যান্ডস মানে কুঠার মাথা। আর 5 নম্বর দেওয়া রয়েছে হিউম্যান ফর্ম মানুষের রূপ। আর 6 নম্বর দেওয়া রয়েছে পিপল লিপস মানে পিপল পাতা। কোড দেওয়া রয়েছে সঠিক কোড অনুযায়ী অ্যান্সারটা হবে অপশান বি 2 3 5। 2 3 5। 2 3 5। হরপ্পাবাসীদের তৈরি পোড়ামাটির বস্তুর মধ্যে নিচের 2 3 5 অ্যান্সারটা ঠিক। 2 নম্বর হচ্ছে টেরাকোটা টয়স মানে পোড়ামাটির খেলনা। তারপর আছে ভোটিভ অ্যানিম্যালস ভোটিভ প্রাণী। 5 নম্বরে আছে হিউম্যান ফর্মস মানে মানুষের রূপ। এগুলি ছিল হরপ্পাবাসীদের তৈরি পোড়ামাটির বস্তু। নেক্সট কোশ্চেন দেখো 122 নম্বর। এ হোড অফ কপার ইমেজ জেনারেলি অ্যাসাইন্ড টু দ্য হরপ্পান কালচার ফেস হ্যাভ বিন ফাউন্ড অ্যাট। হরপ্পা সংস্কৃতির পর্বে সাধারণত বরাদ্দ করা তামার চিত্রের একটি মজুদ পাওয়া গেছে। 4টে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার। তাহলে হবে এখানে অপশান এ দাইমাবাদ। এ হোড অফ কপার ইমেজ জেনারেলি অ্যাসাইন্ড টু দ্য হরপ্পান কালচার ফেস হ্যাভ বিন ফাউন্ড অ্যাট। হরপ্পা সংস্কৃতি পর্বে সাধারণত বরাদ্দ করা তামার চিত্রের একটি মজুদ পাওয়া গেছে দাইমাবাদে। দাইমাবাদ হলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগর জেলার শ্রীরামপুর তালুকের গোদাবরী নদীর একটি উপনদীর প্রভারা নদীর বাম তীরে নির্জন গ্রাম এবং সেটি একটি কিন্তু প্রত্নতাত্ত্বিক স্থান। এই স্থানটি 1958 সালে বিপি বোপাডিকার দ্বারা আবিষ্কৃত হয়। এটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দলের দ্বারা এ পর্যন্ত 3বার খনন করা হয়েছে দাইমাবাদ। তারপরে দেখো 123 নম্বর এমসিকিউ কোশ্চিন। 123 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো হু অ্যামং দ্য ফলোয়িং অ্যানালাইজ দ্য কজেস অফ দ্য আপরাইজিং অফ 1857 অ্যান্ড অ্যাডভোকেট এ রেকনসিলেকশন বিটুইন দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য মুসলিম। নিম্নলিখিতগুলির মধ্যে কে 1857 সালের
বিদ্রোহের কারণগুলি বিশ্লেষণ করেছিলেন এবং ব্রিটিশ ও মুসলমানদের মধ্যে একটি পুনর্মিলনের পক্ষে ছিলেন? অপশানগুলো তোমরা দেখে নাও। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, স্যার সৈয়দ আহমেদ খান। নিম্নলিখিতগুলির মধ্যে কে 1857 সালের বিদ্রোহের কারণগুলি বিশ্লেষণ করেছিলেন এবং ব্রিটিশ ও মুসলমানদের মধ্যে একটি পুনর্মিলনের পক্ষে ছিলেন? অপশান সি রাইট অ্যান্সার, সৈয়দ আহমেদ খান। নেক্সট কোশ্চেন দেখো 124 নম্বর। লিগালাইজেশন অফ উইডো রিম্যারেজ ইন ইন্ডিয়া ওয়াজ মেড পসিবল থ্রু দ্য এফোর্টস অফ, কার প্রচেষ্টায় ভারতে বিধবা পুনর্বিবাহকে বৈধতা দেওয়া সম্ভব হয়েছিল? লিগালাইজেশন অফ উইডো রিম্যারেজ ইন দ্য ইন্ডিয়া ওয়াজ মেড পসিবল থ্রু দ্য এফোর্ট অফ, কার প্রচেষ্টায় ভারতে বিধবা পুনর্বিবাহকে বৈধতা দেওয়া সম্ভব হয়েছিল? চারটে অপশান দেওয়া রয়েছে এখানে, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট কোশ্চেন দেখো 125 নম্বর। গিভেন বিলো আর সাম ফেমাস বুদ্ধিস্ট সাইট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট চার্নোলজিক্যাল সিকোয়েন্স ইন হুইচ দে কেম ইনটু প্রমিনেন্স? নিচের কিছু বিখ্যাত বৌদ্ধ সাইট দেওয়া হলো, তো কোনটি সঠিক কালানুক্রমিক ক্রম যার মধ্যে তারা প্রাধান্য পেয়েছে? গিভেন বিলো আর সাম ফেমাস বুদ্ধিস্ট সাইট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট চার্নোলজিক্যাল সিকোয়েন্স ইন হুইচ দে কেম ইনটু প্রমিনেন্স? নিচের কিছু বিখ্যাত বৌদ্ধ সাইট দেওয়া হলো, তো সঠিক কালানুক্রমটি কোনটি তাদের মধ্যে প্রাধান্য পেয়েছে? অপশানগুলো তোমরা দেখে নাও। অপশান বি রাইট অ্যান্সার, সাঁচি, অমরাবতী, নাগরাজুনাকোন্ডা আর হলো নালন্দা। নেক্সট কোয়েশ্চেন দেখো 126 নম্বর। জীবক মেনশন ইন দ্য আর্লি বুদ্ধিস্ট লিটারেচার ওয়াজ এ, প্রারম্ভিক বৌদ্ধ সাহিত্যের উল্লেখিত জীবক ছিলেন? অপশানগুলো তোমরা দেখে নাও। জীবক মেনশন ইন দ্য আর্লি বুদ্ধিস্ট লিটারেচার ওয়াচ এ, প্রারম্ভিক বৌদ্ধ সাহিত্যের উল্লেখিত জীবক ছিলেন? অপশান ডি রাইট অ্যান্সার, ফিজিশিয়ান মানে চিকিৎসক। নেক্সট কোশ্চিন 127 নম্বর। ইন বজ্রযান বুদ্ধিজম দ্য স্পাউস অফ বুদ্ধ বোধিসত্ত্ব ওয়াজ নোন অ্যাজ? বজ্রযান বৌদ্ধ ধর্মে বুদ্ধের পত্নীর বোধিসত্ত্ব কি নামে পরিচিত ছিল? ইন বজ্রযান বুদ্ধিজম দ্য স্পাউস অফ দ্য বুদ্ধ বোধিসত্ত্ব ওয়াজ নোন অ্যাজ, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে তারা। বজ্রযান বৌদ্ধ ধর্মে বুদ্ধের পত্নী বোধিসত্ত্ব তারা নামে পরিচিত ছিল। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 128 নম্বর। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট পোর্ট ডিউরিং দ্য সঙ্গম এক, মানে এখানে বলছে সঙ্গম যুগে নিচের কোনটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল না? হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট পোর্ট ডিউরিং দ্য সঙ্গম এক, সঙ্গম যুগে নিচের কোন গুরুত্বপূর্ণ বন্দর ছিল না? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে, চারটে অপশান দেওয়া রয়েছে, রাইট অ্যান্সার হবে অপশান এ, মাদুরাই। মাদুরাই সেখানে সঙ্গম যুগে গুরুত্বপূর্ণ বন্দর ছিল না। 130 নম্বর এমসিকিউ কোশ্চিন। ইন দ্য কনটেক্সট হিস্টোগ্রাফি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট রিগার্ডিং নোটস টেকিং? ইতিহাস লেখার প্রেক্ষাপটে নোট নেওয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ইন দ্য কনটেক্সট অফ হিস্টোগ্রাফি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট রিগার্ডিং নোটস টেকিং? ইতিহাস লেখার প্রেক্ষাপটে নোট নেওয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অপশানগুলো তোমরা দেখে নাও। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ, ইট ইজ রিলেটেড উইথ রিসার্চ ওয়ার্ক, এটি গবেষণা কাজের সাথে সম্পর্কিত। ইট ইজ রিলেটেড উইথ রিসার্চ ওয়ার্ক, এটি গবেষণা কাজের সাথে সম্পর্কিত। ইতিহাস লেখার প্রেক্ষাপটে নোট নেওয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে এটি গবেষণার কাজের সাথে সম্পর্কিত।
চুজ দ্য কারেক্ট অপশন রিলেটেড উইথ রেফারেন্স। রেফারেন্সের সাথে সম্পর্কিত সঠিক বিকল্পটি নির্বাচন করুন। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, বোথ এ অ্যান্ড বি। এ নম্বর কি দেওয়া রয়েছে, দে রিলেটেড রিসার্চ ওয়ার্ক টু অরিজিনাল সোর্স। তারা গবেষণার কাজকে মূল উৎসের সাথে সম্পর্কিত করে। আর বি নম্বর দেওয়া রয়েছে দে অ্যাক্ট অ্যাজ এ মিডিয়াম। তারা এটি একটি মাধ্যম হিসাবে কাজ করে। নেক্সট কোশ্চেন দেখো 132 নম্বর, কপিরাইট ইজ ওয়ান অফ টাইপ অফ ড্যাশ প্রিডিক্যামেন্ট। কপিরাইট হলো এক প্রকার ড্যাশ দুর্দশা। কপিরাইট ইজ ওয়ান টাইপ অফ ড্যাশ প্রিডিক্যামেন্ট। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবোভ। উপরের সবগুলি। লিগাল মানে আইনি, ইথিক মানে নৈতিক, ইথিক্যাল নৈতিক, কমার্শিয়াল মানে বাণিজ্যিক, অল অফ দিস মানে উপরের সবগুলি। কপিরাইট হলো এক প্রকার আইনি, নৈতিক, বাণিজ্যিক দুর্দশা। নেক্সট কোশ্চেন দেখো 133 নম্বর, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ মেম্বার অফ দ্য সাবলট্রান স্টাডিজ প্রজেক্ট ইন ইন্ডিয়া। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের সাবলট্রান স্টাডিজ প্রকল্পের সদস্য নয়? অপশানগুলো তোমরা দেখে নাও। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি, রামচন্দ্র গুহ। রামচন্দ্র গুহ সাবলট্রান স্টাডিজের সদস্য নন। নেক্সট কোশ্চেন দেখো 134 নম্বর, হু অবজার্ভ দ্যাট জাস্ট এ ডারউইন ডিসকভার্ড দ্য ল অফ ডেভেলপমেন্ট অফ অর্গানিক নেচার, সো মার্কস ডিসকভার্ড দ্য ল অফ ডেভেলপমেন্ট অফ হিউম্যান হিস্ট্রি। কে পর্যবেক্ষণ করেন যে ডারউইন যেমন জৈব প্রকৃতির বিকাশের নিয়ম আবিষ্কার করেছিলেন, তেমনি মার্কসও মানব ইতিহাসের বিকাশের নিয়ম আবিষ্কার করেছিলেন? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ, ফ্রেডরিক অ্যাঙ্গেলস। কে পর্যবেক্ষণ করেছেন যে ডারউইন যেমন জৈব প্রকৃতির বিকাশের নিয়ম আবিষ্কার করেছিলেন, তেমনি মার্কসও মানব ইতিহাসের বিকাশের নিয়ম আবিষ্কার করেছিলেন? অপশন এ রাইট অ্যান্সার, ফ্রেডরিক অ্যাঙ্গেলস। হুজ সার্ভিস ডিড বাবর ইউজ? হুজ সার্ভিস ডিড বাবর ইউজ? বাবর কার সেবার ব্যবহার করতেন? অপশন বি রাইট অ্যান্সার, টু অটোমান মাস্টার গার্নার্স ওস্তাদ আলী অ্যান্ড মোস্তাফা। দুইজন অটোমান মাস্টার বন্দুকধারী ওস্তাদ আলী এবং মোস্তাফার সেবা করতেন বাবর। নেক্সট কোশ্চেন দেখো 136 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট গিভস এভিডেন্স ডো অফ এ টেম্পল অফ আগস্ট অ্যাট মুজিরিস ইন সাউথ ইন্ডিয়া? নিচের কোন দলিলটি দক্ষিণ ভারতের মুজিরিস আগাস্টের মন্দিরের প্রমাণ দেয়? অপশানগুলো তোমরা দেখে নাও। অপশান এ রাইট অ্যান্সার, পেরিপ্লাস অব দ্য ইরিথিয়ান সি। ইরিথিয়ান সাগরের পেরিপ্লাস। নিচের কোন দলিলটি দক্ষিণ ভারতের মুজারিস আগাস্টের মন্দিরে প্রমাণ দেয়? এরিথিয়ান সাগরের পেরিপ্লাস, পেরিপ্লাস অব দ্য এরিথিয়ান সি। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন দেখো 137 নম্বর। 137 নম্বর কোশ্চিন দেখো, হুইচ অব দ্য ফলোয়িং টু কিংডম ইন দ্য ডেকান ওয়ার কনকোয়ার্ড বাই অরঙ্গজেব? দাক্ষিণাত্যে নিচের দুটি রাজ্যের মধ্যে কোনটি অরঙ্গজেব জয় করেছিলেন? অপশনগুলো তোমরা দেখে নাও। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি, বিজাপুর অ্যান্ড গোলকোন্ডা। বিজাপুর ও গোলকোন্ডা অরঙ্গজেব জয় করেছিলেন। নেক্সট কোশ্চিন দেখো 138 নম্বর, দ্য চিফ ডাচ এক্সপোর্ট ফ্রম দ্য করমন্ডল পোর্টস ওয়াস? করমন্ডল বন্দর থেকে প্রধানত ডাচদের রপ্তানি ছিল। অপশানগুলো তোমরা দেখে নাও। দ্য চিফ ডাচ এক্সপোর্ট ফ্রম দ্য করমন্ডল পোর্টস ওয়াস। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ, টেক্সটাইল। করমন্ডল বন্দর থেকে প্রধানত ডাচদের রপ্তানি ছিল
টাইল। নেক্সট কোশ্চিন দেখো, এ মোর প্রিসাইজ অ্যান্ড অ্যাকুরেট আর্কিওলজি ডেটিং সিস্টেম ইজ নোন অ্যাজ। একটি আরও সুনির্দিষ্ট এবং সঠিক প্রত্নতত্ত্ব ডেটিং সিস্টেম হিসেবে পরিচিত হয়। অপশানগুলো তোমরা দেখে নাও। এ মোর প্রিসাইজ অ্যান্ড অ্যাকুরেট আর্কিওলজি ডেটিং সিস্টেম ইজ নোন অ্যাজ। একটি আরও সুনির্দিষ্ট এবং সঠিক প্রত্নতত্ত্ব ডেটিং সিস্টেম হিসেবে পরিচিত হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি, অ্যাবসোলিউট ডেটিং। তার মানে হলো পরম ডেটিং। পরম ডেটিং হলো প্রত্নতত্ত্ব এবং ভূতত্ত্বের একটি নির্দিষ্ট কালানুক্রমের উপর একটি বয়স নির্ধারণের প্রক্রিয়া। কিছু বিজ্ঞানী ক্রোনোমেট্রিক বা ক্যালেন্ডার ডেটিং শব্দটিকে পছন্দ করেন, কারণ পরম শব্দের ব্যবহার নির্ভুলতার একটি অযাচিত নিশ্চয়তাকে বোঝানো হয়। সেই জন্যই আরও সুনির্দিষ্ট এবং সঠিক প্রত্নতত্ত্ব ডেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত করা হয় অ্যাবসোলিউট ডেটিং, তার মানে পরম ডেটিং। তো 140 নম্বর এমসিকিউ কোশ্চিন, থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট এক্সাম অফ ICS ওয়াজ অর্গানাইজ ফার্স্ট টাইম ইন এলাহাবাদ। এলাহাবাদের নিচের কোন আইনের মাধ্যমে প্রথমবার ICS পরীক্ষার আয়োজন করা হয়েছিল? থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট এক্সাম অফ ICS ওয়াজ অর্গানাইজ ফার্স্ট টাইম ইন এলাহাবাদ। নিচের কোন আইনের মাধ্যমে প্রথমবার এলাহাবাদে ICS পরীক্ষার আয়োজন করা হয়েছিল? অপশানগুলো তোমরা দেখে নাও। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। তার মানে ভারত সরকার আইন 1919। তারপরে দেখো নেক্সট কোশ্চিন, আজকের ভিডিও এপিসোড ডি এর লাস্ট কোশ্চিন 141 নম্বর, দ্য ফার্স্ট এপিগ্রাফি এভিডেন্স অফ সতী ইজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ক্রিপশন। নিচের কোন শিলালিপিতে সতীদাহের প্রথম এপিগ্রাফিক প্রমাণ পাওয়া যায়? দ্য ফার্স্ট এপিগ্রাফি এভিডেন্স অফ সতী ইজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ক্রিপশন। নিচের কোন শিলালিপিতে সতীদাহের প্রথম এপিগ্রাফিক প্রমাণ পাওয়া যায়? অপশানগুলো তোমরা দেখে নাও। তাহলে অপশন এ রাইট অ্যান্সার, ইরান পিলার ইনস্ক্রিপশন অফ ভানুগুপ্ত। ভানুগুপ্তের ইরান স্তম্ভের শিলালিপি। ইরান পিলার ইনস্ক্রিপশন অফ ভানুগুপ্ত। ভানুগুপ্তের ইরান স্তম্ভের শিলালিপিতে সতী প্রথার প্রথম এপিগ্রাফিক প্রমাণ পাওয়া যায়। তো আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। এদিন নেক্সট ভিডিও এপিসোড সম্পর্কে আলোচনা করব। 142 নম্বর এমসিকিউ কোশ্চেন থেকে আবার নেক্সট ক্লাস শুরু হবে। তোমরা যারা নতুন ও প্রথমে চ্যানেলে এসে ভিডিও দেখছো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের এই ভিডিওটিকে তোমরা বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও এপিসোড ভিডিও সিরিজ নিয়ে।